এবং সুন্দরভাবে গড়ে ওঠা এবং সেই সাথে তার ভবিষ্যৎ কতটুকু ভালো হতে পারে সেটা কিন্তু অনেকটা নির্ভর করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু ভালো। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিক্স সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মির্জা রেজাউল সাকি, নবজাতক এবং শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, মেডিক্স সিগনেচার ক্লিনিক। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। আপনাকে প্রথমে আমি একটা ভিন্ন প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি নিজেকে রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতে কমফোর্ট ফিল করেন নাকি শিশু রোগ বিশেষজ্ঞ? অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা হচ্ছে এক ধরনের অ্যাঞ্জেল। বাবা মার কাছে, আমাদের কাছে, সবার কাছে বাচ্চা মানেই হচ্ছে একটা সুন্দর একটা বস্তু। তো এর সাথে রোগটা আসলে যায় না। এই জন্য আমি সবসময় নিজেকে পরিচয় করিয়ে দিতে চাই নবজাতক শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে নয়, একজন শিশু বিশেষজ্ঞ বা নবজাতক শিশু এবং কিশোর বিশেষজ্ঞ হিসেবেই নিজেকে পরিচয় করিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, খুবই চমৎকার বলেছেন। আমার কাছে মনে হয় আসলে প্রতিটা ডাক্তার, বিশেষ করে যারা পেডিয়াট্রিশিয়ান, তাদের আসলে এইভাবে ভাবা উচিত যে আমি ট্রিটমেন্ট করছি একজন এঞ্জেলের। অবশ্যই। আপনার কাছে এখন একটু জানতে চাইবো, যেহেতু আমরা বাচ্চাদের ইমিউনিটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, এই ইমিউনিটি বলতে আসলে কি বোঝায়? ইমিউনিটি বলতে আসলে বোঝাচ্ছে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যদি আমি ইন জেনারেল করে বোঝাই তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কখনো নিজের থেকে আসে, কখনো প্রাকৃতিকভাবে আসে, কখনো টিকার মাধ্যমে আসে, কখনো খাবারের মাধ্যমে আসে, বিভিন্ন। এটা আসলে এক এক বয়সে ইমিউনিটিটা এক এক রকম থাকে। তো আমরা তো আসলে 0 ডেজের বাচ্চা থেকে দেখে একদম কিশোর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে দেখি। সো এই ধরনের বাচ্চাদের ধীরে ধীরে ধাপে ধাপে আমরা ইমিউনিটিটা গ্রো করতে দেখি। সেক্ষেত্রে আমরা যখন সাধারণত প্রিম্যাচিউর অনেক সময় বেবি হয়ে থাকে তাদের ক্ষেত্রে এক ধরনের ইমিউনিটি আসে। আবার যেগুলো দেখা যাচ্ছে না প্রিম্যাচিউর, লো বার্থ ওয়েট না, ভালো সুস্থ বেবি বা যেগুলোর কোনো ওয়েটে কোনো সমস্যা নাই, মাও 37 সপ্তাহ পার করে সেটা হয়েছে, তো সেই ধরনের বেবিগুলোকে দেখা যায় যে ইমিউনিটি বুস্ট আপ করতে তুলনামূলক সহজ হয়। এছাড়াও যে সমস্ত ফুড যেগুলো খাচ্ছে, ব্রেস্ট ফিডিংটা যদি তাকে আমরা 6 মাস পর্যন্ত একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা তাকে আমরা দিতে পারি এবং 6 মাসের পরবর্তীতে যেটা আমরা কমপ্লিমেন্টারি ফিডিং বলি সেটা যদি তাদেরকে আমরা এনশিওর করতে পারি, টিকাগুলো যদি এনশিওর করতে পারি, তাহলে একটা বাচ্চা ন্যাচারালি খুব সুন্দর ইমিউনিটিটা ডেভেলপ করে ফেলতে পারে। কিন্তু যদি আমরা এগুলিতে একটু বেখেয়ালি হই, আর্টিফিশিয়াল ফুড সাপ্লিমেন্ট এগুলো দেওয়া শুরু করি, আমাদের দেশের প্রেক্ষাপটে বা এখন এই মুহূর্তে কিন্তু প্যারেন্টসরা যেটা করছে তাদের জায়গা থেকে বাচ্চারা পেট ভরে খাচ্ছে সেটার উপরে কিন্তু প্রায়োর করছে, কিন্তু বাচ্চা কি খাচ্ছে, কতটুকু নিউট্রিয়েন্ট ইনটেক করছে সেটার উপরে কিন্তু খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এটা তো হচ্ছে যে এখন একটা বার্নিং ইস্যু বলতে কি, আমার চেম্বারে যেমন অনেক ধরনের বাচ্চারা আসে যারা বলে যে বাচ্চা কিছু খায় না, কিন্তু আমি খোঁজ নিয়ে জানতে পারি সে কিছুক্ষণ আগে আমার চেম্বারে আসার আগে একটা চিপসের প্যাকেট খেয়ে এসেছে, অথবা দেখা যায় যে একটা জুসের প্যাকেট খেয়ে এসেছে। তার কি হলো, তার যে ফুড যেটা নিউট্রিয়েন্ট সেটা কিন্তু সে পাচ্ছে না। তো এই সময় আমরা কি করি, আমাদের এই মেডিক্স ক্লিনিকে, সিগনেচার ক্লিনিকে কিন্তু নিউট্রিশনিস্ট হিসেবে তো খুব সুন্দর আপনি এগুলো ব্যাখ্যা দিয়ে থাকেন, বা আমাদের এখানে এই জিনিসগুলো যে কতটুকু পরিমাণ, তার প্রোটিনের পরিমাণ কতটুকু হবে, তার কার্বোহাইড্রেট কতটুকু হবে, ফ্যাট কতটুকু, এই জন্য আমরা সবসময় আপনার শরণাপন্ন হই। আপনি আমাদেরকে খুব ভালো একটা সাজেশন দিয়ে থাকেন, একটা ডায়েট প্ল্যান দিয়ে থাকেন যেটা বাচ্চাদের জন্য খুব দরকার হয়। তো এই জন্যই বলছিলাম যে ওই যে বাচ্চারা খায় না দ্যাটস আসলে ঠিক না। বাচ্চারা ঠিক জিনিসটা খায় না, এটা হলো আসল মানে সমস্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য। সেই সাথে আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা ইমিউনিটির কথা বলছি, অনেক বেবিরা আছে যে প্রিম্যাচিউর জন্মগ্রহণ করছে, লো বার্থ ওয়েট নিয়ে তারা জন্মগ্রহণ করছে। এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা জন্মের পর থেকে তারা ব্রেস্ট ফিডটা প্রপারলি করছে না, উইনিং ফুড যখন তাদের শুরু হয় সেটাও তারা প্রপারলি করতে পারছে না। আলটিমেটলি তাদের দেখা যায় যে তাদের হাইট কম থাকে, একটু লিন থিন থাকে,
যেটাকে আমরা স্টান্টিং বলে থাকি অনেক সময়, এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি এবং অভিভাবকদের প্রতি আসলে আপনি কি ধরনের সাজেশন দিবেন? এই ধরনের ক্ষেত্রে তো আমরা সবসময়ই ওই যে আমি একটু আগেও যেটা বলেছি, একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে থাকি, কারণ একা এটা নিয়ে কাজ করাটা একটু কিছুটা কষ্টকর। It's teamwork. ইটস এ টিম ওয়ার্ক, রাইট, ইটস এ টিম ওয়ার্ক। যখন আমি আপনাদের পাশে পাই তখন এটা মানে আমার যেই ইফোর্টটা সেটা একেবারে পুরোপুরি সাকসেসফুল হয়। তো আমার অভিভাবকদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যেন তারা অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞর পাশাপাশি অবশ্যই একজন নিউট্রিশনিস্টেরও যেন একজন মানে তত্ত্বাবধানে থাকে। এটা বাচ্চার জন্য ভালো আপ টু কিশোর এজ। কারণ শুধু ওই যে বললাম আমার কর্মপরিধি তো কিশোর এজ পর্যন্ত, কারণ আপনি তো এটাও জানেন যে শুধু প্রিমেচুর বেবি না, বাচ্চারা যখন বয়ঃসন্ধি থেকে মানে বিভিন্ন ধরনের বডি যে সমস্ত চেঞ্জগুলো আসে সে সময় কিন্তু ফুড যেই ব্যাপারগুলো আছে, নিউট্রিশন যে মেনটেন, এগুলো তো আমার চেয়ে ভালো আসলে আপনি ভালো জানবেন, যেগুলো অনেক সুন্দর করে আপনারা যেগুলো তাদেরকে কাউন্সিলিং করে দিতে পারেন। এই জন্য আমরা আসলে অ্যাজ এ টিম হিসেবে এটা কাজ করতে বেশি কম্বাইনলি কাজ করতে হয়। আপনি তো নবজাতকদের যত্ন নিয়ে কথা বলছিলেন, সেই সাথে কিন্তু টোডলার যারা রয়েছে, স্কুল গোয়িং বেবিস রয়েছে, এবং আপনি অ্যাডোলেসেন্স নিয়েও কিন্তু ওদেরকে নিয়ে কাজ করে থাকেন এবং সেই বিশেষজ্ঞ আপনি। সব মিলে আপনার কাছে জানতে চাই যে এই বয়সের বাচ্চাদের বা কিশোরদের দেখা যায় যে তারা ঘন ঘন অসুখ বিসুখে পড়ছে, ঠান্ডা কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, খুব অল্পতে দেখা যায় তারা খুব উইক ফিল করে। এর পেছনে আসলে কি রিজন থাকতে এর পারে? পিছনে ওই যে একটু আগেই যেটা বললাম যে আমাদের দেশের আবহাওয়াটা একটা খুব জরুরি। আমি একটা ছোট উদাহরণ দিই বলি। আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে আমেরিকা থেকে এসেছিলেন, বললেন যে আমেরিকাতে বরফ পড়ে যায় কিন্তু আমার বাচ্চার তো ঠান্ডা লাগে না, কিন্তু বাংলাদেশে আমি আসার সাথে সাথেই দেখি বাচ্চাদের একটু ঠান্ডাতে ইয়ে। কারণ হচ্ছে ওই দেশের এয়ারটা পলিউটেড না, বাট আমাদের এয়ারটা হচ্ছে পলিউটেড। ওদের পুরা ঠান্ডা পানি খেলেও কিছু হয় না, বাট আমাদের দেশে আসলে সব কিছু পলিউশনটা আমি বলবো যে 1 নম্বরে এটার জন্য দায়ী। আর পাশাপাশি ওই যে বললাম যে বাচ্চার ইমিউনিটি সিস্টেমটা কতটুকু ডেভেলপ করেছে, প্লাস হচ্ছে অনেকের অ্যালার্জি হিস্ট্রি থাকে। হ্যাঁ, ফ্যামিলিগতভাবে দেখা যায় যে অ্যালার্জির একটা হিস্ট্রি আছে, অল্পতেই সেটাতে আক্রান্ত হয়ে যাচ্ছে, এটার একটা বিষয় আছে। প্লাস টিকাগুলো তারা ঠিক মতো নিচ্ছে কিনা। আমাদের যেমন একেবারে জন্মের পর থেকেই খুব সুন্দর আমাদের সরকার খুব সুন্দর ইপিআই এর একটা শিডিউল করে দিয়েছে। তো ইপিআইয়ের এই শিডিউলের পাশাপাশিও কিন্তু আমাদের যেমন এই যে এখানেই কিন্তু ইপিআই সেন্টার আছে মেডিক সিগনেচার ক্লিনিকে, এখানে অনেক মানে ইপিআই শিডিউল তো আছেই, তার পাশাপাশি আরও অনেক ধরনের যে সমস্ত মানে লাইফ সেভিং যে সমস্ত টিকাগুলো এখান থেকে কিন্তু তারা সহজেই নিতে পারে। তো এই জিনিসগুলো অনেকের টিকার অভাব বলেন, যেই সময় যেই টিকাটা নেওয়া দরকার সেটার অভাব, প্লাস পার্সোনাল হাইজিনের একটা ব্যাপার আছে। যেমন আমাদের দেশের বাচ্চারা খুব সহজেই কিন্তু ডায়রিয়াতে আক্রান্ত হয়। তো এই ডায়রিয়াতে আক্রান্ত হওয়ার মূল পিছনে আমি বলবো যে কারণ হচ্ছে একটা হচ্ছে যে এই জাঙ্ক ফুড, অন্যান্য যে সমস্ত খাবার যেগুলো আছে। এই যে আপনি ডায়রিয়ার কথা বলছেন, ডায়রিয়া হওয়ার পেছনে কিন্তু অনেক ধরনের কারণ রয়েছে, এবং আরেকটা বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেমনটি বলছিলেন যে খুব দ্রুত তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শিষ্টাচারের একটা বিষয় কিন্তু চলে আসে। সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি খুব চমৎকার করে বলছিলেন যে বাচ্চাদের ইমিউনিটিটা আসলে কেন এত কম থাকে এবং যাদের কম থাকে তাদের কি কি বিষয় মেনটেন করা উচিত। জানতে চাচ্ছিলাম যে শিষ্টাচারের বিষয়টি দেশের বাইরে দেখা যায় যে তারা এই কার্টিসিগুলো খুব চমৎকারভাবে মেনটেন করে, যেটা আমাদের বাংলাদেশে একেবারেই নেই। অনেক পাবলিক প্লেসে অনেকে দেখা যাচ্ছে হাঁচি কাশি দিচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানবো। পুরোটাই আসলে ফ্যামিলি এডুকেশন, এটা ওয়ান টাইপ অফ এডুকেশন। আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই যদি আমরা এটা শিখিয়ে নিই যে বাবা যখন হাঁচি দেবে মুখের মধ্যে একটা রুমাল ইউজ করবে, অথবা পাবলিক প্লেসে যে থুতু ফেলবে না, যেগুলো আমরা বড়দের মাঝখানে দেখি যেগুলো আসলে আমাদের বড়দের কাছে কাম্য না। তো এই প্র্যাকটিসগুলো যদি আমরা নিজেরা করি, খাবার আগে হাত ধুবে, ওয়াশরুম থেকে আসার পরে হাত ধুবে, এই হাত ধোয়াটা, তারপর এই যে একটু আগে যেটা বললেন পাবলিক প্লেসে স্মোকিং থেকে শুরু করে বিষয়টা একটু জানতে চাই যে বাচ্চাদের জন্য মাস্ক পরাটা কতটুকু জরুরি? অবশ্যই জরুরি, কারণ অনেক বাচ্চা আছে যেমন ছোটবেলা থেকেই কিছু অ্যালার্জি প্রোন বাচ্চা থাকে, ডাস্ট অ্যালার্জি থাকে। ফুড অ্যালার্জির পাশাপাশি ডাস্ট অ্যালার্জিও কিন্তু একটা ভালো ফ্যাক্টর আমাদের দেশের মতো এনভায়রনমেন্টের ক্ষেত্রে।
তো এই ডাস্ট দিয়ে দেখেন যে ডাস্ট, তারপরে যে পোলেন মানে পরাগরেণুগুলো, যে সময়গুলো সাধারণত ওই যে কাশফুলের যে পরাগরেণু যখন বাতাসে ভেসে বেড়ায়, সেগুলো থেকে কিন্তু অনেকগুলো এগুলো আমাদের শরীরে অ্যালার্জেন হিসেবে কাজ করে। তো যে সমস্ত বাচ্চাদের একটু অ্যালার্জি প্রোন, বিশেষ করে অ্যাজমার যে সমস্ত বাচ্চাগুলো ছোটোবেলা থেকেই অ্যাজমা নিয়ে বড় হয়, তো সেই সমস্ত বাচ্চাদেরকে কিন্তু এগুলো প্রোভোকেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনি হাঁপানি এবং শ্বাসকষ্টের কথা বলছিলেন। আমরা যতটুকু জানি যে এই ধরনের বাচ্চাদের ইমিউনিটি একটু কম থাকে, অর্থাৎ ইমিউনো কম্প্রোমাইজ থাকে। সো আপনারা এই ধরনের পেশেন্টদেরকে আসলে কীভাবে ট্রিট করে থাকেন, বা তাদের ইমিউনিটিকে বুস্ট করার জন্য নিউট্রিশন এক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করতে পারে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। হ্যাঁ, অনেক সময় অ্যাকিউট এক্সারবেশন হয়, মানে অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন তো আসলে বাসায় ট্রিটমেন্ট করা পসিবল হয় না। তখন আমরা বলি যে নিকটস্থ যে হসপিটাল, যেমন এই এলাকায় অবশ্যই এখানে মেডিক সিগনেচার ক্লিনিক এখানে একটা অগ্রণী ভূমিকা পালন করে। এখানে আসলে আমরা অনেক ধরনের এরকম এক্সারবেশন অফ অ্যাজমার পেশেন্টকে আমরা এখানে ম্যানেজ করেছি, এবং এটা একটা ভালো নিরাপদ আশ্রয়স্থল, এখানে ইয়ে করতে পারি। আর আরেকটা সিচুয়েশন হচ্ছে যেখানে এখনো হয় নাই, মানে ওরকম শ্বাসকষ্ট বা ওরকম সিচুয়েশন হয় নাই যেখানে তাকে ইনহেলার অথবা তাকে ইয়ে, তো সেই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রিভেন্টিভ জিনিসগুলো চিন্তা করি। তো প্রিভেন্টিভের ক্ষেত্রে তো কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে ডাস্ট অথবা এনভায়রনমেন্ট, পোলেন, এগুলি তো একটা ফ্যাক্টর। সেকেন্ডলি আরেকটা হচ্ছে যে নিউট্রিশন, যেটা হচ্ছে যে ফুড, কিছু কিছু যে সমস্ত খাবারগুলো যেগুলো হচ্ছে যে অ্যালার্জিটা বাড়িয়ে দেয় শরীরের, সেরাম ইমিউনোগ্লোবুলিন যেটা বলি বেড়ে যায় যে সমস্ত খাবার খেলে, তো সে সমস্ত খাবারগুলো আমরা বলি যে একটু কম দেওয়ার জন্য। তো সেগুলোর মধ্যে যেমন গরুর দুধ অনেক সময় কিন্তু ভালো একটা ওটার মধ্যে থাকে, অ্যালার্জি জাতীয় থাকে, গরুর দুধ হতে পারে। তারপরে অনেক তার বিকল্প হিসেবে কি তারা ফর্মুলা মিল্ক খেতে পারে কিনা? ফর্মুলাটা একটা এজের পর থেকে খেতে পারবে। আমরা তো সবসময় বলি আপ টু 6 মান্থ পর্যন্ত নো ফর্মুলা মিল্ক, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। দেন 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হচ্ছে মায়ের বুকের দুধ খাবে, পাশাপাশি হচ্ছে যে সে অন্য দুধ নয়, কিন্তু পাশাপাশি তাকে পুষ্টিকর যে সমস্ত খাবারগুলো কমপ্লিমেন্টারি ফিডিং যেগুলো, সেগুলো আপ টু 2 বছর। এরপরে 2 বছরের পর থেকে তখন সে হয়তো ফর্মুলা মিল্ক তার প্রয়োজন অনুযায়ী, যেমন হয়তো অনেকে হচ্ছে যে গরুর দুধটা যেহেতু অ্যালার্জিক, গরুর দুধটা খেতে পারছে না, সেক্ষেত্রে তার ক্ষেত্রে একজন নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ করে কোন দুধটা, কোন ফর্টিফাইড মিল্কটা তার জন্য বেশি বেটার হবে, সেদিকে সে ডিসিশন নিতে পারে, বাট নট বিফোর 2 ইয়ার্স আই থিঙ্ক। এখন আপনার কাছে একটু জানবো যে এখন তো আমরা এখনকার পরিস্থিতি অনুযায়ী যদি বলি, প্রত্যেকটা বাচ্চার কিন্তু ডায়রিয়া হচ্ছে। সো এটার পেছনে কারণটা আসলে কি? ডায়রিয়াটার আমাদের দেশে মূল কারণ যেটা হচ্ছে, আমরা মেজরিটি কারণটা হচ্ছে রোটা ভাইরাস। সাধারণত যেই ওয়েদারগুলোতে হচ্ছে যে ভাইরাস আক্রান্ত বেশি হয়, রোটা ভাইরাসটা হচ্ছে ডায়রিয়া, রোটা ভাইরাল ডায়রিয়াটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা অধিকাংশ সময় বাবা মাকে দেখি ডায়রিয়া হলেই ফার্মেসিতে চলে যায়, ফার্মেসিতে যে ফার্মেসিওয়ালার কাছ থেকে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে এসে শুরু করে। আমার কাছে এই যে আপনি বললেন যে ফার্মেসি থেকে আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওখান থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে তারা শুরু করে ফেলছে, এই বিষয়টা আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম, যেমনটা আপনি বলছিলেন যে আসলে ডায়রিয়া যখন হয় বাচ্চাদের, তখন অভিভাবকরা দেখা যায় প্রিভিয়াস যে প্রেসক্রিপশন, সেখানে ডায়রিয়ার জন্য যে মেডিসিনটা প্রেসক্রাইব করা ছিল, সেই মেডিসিনটাই ডাক্তারের পরামর্শ ছাড়াই তারা ফার্মেসি থেকে কিনে বাচ্চাকে আবার খাওয়াচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুবই ব্যাড আইডিয়া, কারণ আমি বলবো যে ডায়রিয়াতে মেইন হচ্ছে শরীর থেকে পানি, লবণ পানিটা বের হয়ে যায়। তো সেখানে সবচাইতে ভালো হয় যে আসলে সেই যে ডিহাইড্রেশন হচ্ছে সেটাকে রিহাইড্রেট করা। তো বাবা মার প্রতি আমার একটা সাজেশন অথবা অনুরোধ থাকবে, আপনি অ্যান্টিবায়োটিক, ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, আগে তার যে পানি শূন্যতা হচ্ছে সেটা পূরণ করেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কতটুকু, আধা লিটার পানিতে একটা স্যালাইন গুলিয়ে সেখান থেকে তার বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী যতটুকু স্যালাইন খাওয়ানো দরকার সেটা খাওয়ান, এবং পরবর্তীর জন্য আপনি আপনার নিকটস্থ যে ডক্টর আছে, যেমন আমরা এখানে আছি মেডিক সিগনেচার ক্লিনিকে, আমি আছি, আপনারা এসে আমাদের সাথে অথবা আপনার নিকটস্থ যে কোনো শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেন, তারপরে আপনি
অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু যেটাই লাগে সেটা ডিসিশনে শুরুতেই অ্যান্টিবায়োটিক খাইয়ে দিয়েন না, যেটা বাচ্চার জন্য ক্ষতিকর। আচ্ছা, এখন একটু জানবো যে ডায়রিয়ার সাথে কিন্তু খাবারের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমরা কিন্তু এখন অভিভাবকদের দেখে থাকি যে বাচ্চারা ডিমান্ড করছে চিপস অর প্রসেস ফুড, ফাস্ট ফুড আইটেম। সো এগুলো আসলে কতটুকু ক্ষতিকর হতে পারে বাচ্চাদের জন্য? শরীরের জন্য আসলে খুবই ক্ষতিকর জিনিস। আমরা বরাবরই ডিসকারেজ করি এই যে ফাস্ট ফুড, তারপর প্রসেসড ফুড, হ্যাঁ, একটু বের হলেই বাবা মার আসলে বাবা এবং মা এই জায়গাটাতে কিন্তু আমরা জানি বুঝি, কিন্তু বুঝি। তারপরে কিন্তু বাচ্চারা চাওয়া মাত্র আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এবং এটার জন্য অনেক গার্জিয়ান আমার কাছে ছোটোখাটো বকা খায় যে এগুলো কেন দিচ্ছেন, কারণ এগুলো মানে অতিরিক্ত ভালোবাসতে যে যেন বাচ্চার ক্ষতি না করি। কারণ এগুলোর ফলে যেমন ডায়রিয়া যেমন হচ্ছে, অপুষ্টিজনিত রোগ হচ্ছে, বদহজম হচ্ছে, শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ইন ফিউচারে তাদের ফ্যাটি লিভার থেকে শুরু করে হাইপার কোলেস্টেরলেমিয়া থেকে শুরু করে দেখবেন আমরা অনেক সময় মনে করি কি মানে সুস্থ বাচ্চা মানে হচ্ছে ওজনদার মোটাসোটা বাচ্চা, কিন্তু আসলে মোটা বাচ্চা মানেই সুস্থ বাচ্চা না। সুস্থ বাচ্চা হতে হলে তার ভিতরে যেই পুষ্টির উপাদানগুলো দরকার সেগুলো যেন তার শরীরে ঠিক থাকে, সেটা হলো আসল। চকচক করলেই আসলে শোনা হয় না, এটা আমাদের বাবা মাদেরও বোঝা উচিত যে শুধু আমি ফাস্ট ফুড ফ্যাটি ফুড খাওয়াবো কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে স্ট্রোক থেকে শুরু করে এখন কিন্তু ছোট বাচ্চাদেরও স্ট্রোক হয়ে যায়। সো অনেক কিছু আমাদেরকে চিন্তা ভাবনা করে এই ধরনের আমরা খাবার দেখে থাকি যে খাবারের জন্য বাচ্চাদের ফ্যাটি লিভারটাও কিন্তু অনেক হচ্ছে। অবশ্যই অবশ্যই হচ্ছে। সো এই জন্য আমরা যদি আগের থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমি শুরুতেও বলেছি। সো আমি যদি শুরু থেকেই যদি এই খাবারের টেন্ডেন্সিটা মানে এই ধরনের প্রসেসড অথবা জাঙ্ক ফুড খাবার প্রবণতাটা যদি আমি এই বয়স থেকেই রেস্ট্রিক্ট না করতে পারি, তাহলে অ্যাডভান্স এজে যে কিন্তু তার স্থূলতা যে সমস্যাটা সেটা কিন্তু আমরা মানে আমি খাঁটি বাংলায় বলি ডাক্তার গুলিয়ে খাওয়াই দিলেও কোনো লাভ হবে না। আচ্ছা, এখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি মেডিক্স সিগনেচার ক্লিনিকে শিশু বিশেষজ্ঞ হিসেবে আপনি কর্মরত আছেন, ভবিষ্যতে আসলে কি ধরনের প্ল্যান রয়েছে যে এই পেডিয়াট্রিক ডিপার্টমেন্টটাকে আরও কতটুকু উন্নত করা যায়? এখন সাধারণত ওই যে বললাম যে আমরা হচ্ছে যে 0 ডে থেকে শুরু করে একদম আপ টু 18 ইয়ার্স 20 ইয়ার্স পর্যন্ত এই পুরা এজ রেঞ্জের মধ্যেই দেখি। তো এখানে ডেভেলপমেন্টের জন্য আমি তো প্রফেসর সুমায়া ম্যাডামের সাথে আমি কাজ করছি এখানে। সো 0 ডেজের বাচ্চা ওটিতে আমি থাকছি, পোস্ট অপারেটিভ কেয়ার করছি। তো এখানে এটা ডেভেলপমেন্টের জন্য এখানে আমি মনে করি যে এনআইসিইউ যেটা বাচ্চাদের জন্য ক্রিটিক্যাল, কারণ অনেক সময় আমরা একটু অনেক ধরনের সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, বাচ্চাদের নিউনেটাল কেয়ারটাকে আরও ইমপ্রুভড অ্যাডভান্সড রিস্ট করার জন্য আমাদের মনে হয় এখানে একটা এনআইসিইউ সাপোর্ট বা আরেকটু বড় বাচ্চাদের জন্য পিআইসিইউ সাপোর্ট যেগুলো এবং সেই রিলেটেড যদি আমরা আরও ইকুইপমেন্টস এবং ডক্টর এখানে ইনভলভ এবং সেটাই হয়তো খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। তো আমরা আশাবাদী। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আমার কাছে মনে হয় আমাদের অনুষ্ঠানটি আজকে যারা দেখছেন তারা যথেষ্ট সচেতন হবে তাদের বাচ্চাদের ব্যাপারে। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক্স সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।